ইউক্রেনের বিভিন্ন জায়গায় রাশিয়ার হামলায় অন্তত 23 জন নিহত ও বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। একই দিন গাজার ইসরায়েলি হামলায় আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইয়েমেনেও হামলা চালিয়ে কয়েকজনকে হতাহত করে ইসরায়েল। এরই মধ্যে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। জানবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল রোহান। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার টানা হামলায় অন্তত 23 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কিয়েভ, দিনিপ্রো, কিরিভি সহ বিভিন্ন শহরে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একই দিনে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে দিয়েছে তারা। হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এসব হামলায় তীব্র নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং জোটটির বিভিন্ন দেশের নেতারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। দিনভর রুশ বাহিনীর বিরল হামলায় বিপর্যস্ত ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, কিরকিভরি, পোট্রোভস্ক, দিনিপ্রো সহ অনেক জায়গায় হামলা হয়। এসব হামলায় হতাহত হন বহু মানুষ, ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর, একটি শিশু হাসপাতাল, ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়, ব্রিটিশ স্থাপনা, দূতাবাস সহ অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ড শহরে থাকা অবস্থায় জানিয়েছেন, এই দিন তার দেশে 40টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে নৌড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ন্যাটো প্রধান মার্ক রুটে সহ বিশ্ব নেতারা। এই হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করার একটি পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লিভিট বলেন, ট্রাম্প এই খবর শুনে অখুশি হলেও অবাক হননি, কারণ দুই দেশ দীর্ঘদিন ধরেই যুদ্ধ করছে। পুতিনকে অবশ্যই ইউক্রেন নিয়ে শান্তি আলোচনায় আসতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। পুতিনকে আলোচনায় আসতেই হবে এবং ইউক্রেনে ন্যায়সঙ্গত স্থায়ীভাবে শান্তি নিশ্চিত করতে হবে। এতে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে দেশটি নিরাপদ হয়ে উঠতে পারে। এ বিষয়ে ইউরোপ সম্পূর্ণভাবে তার দায়িত্ব পালন করবে। একই দিন যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ইউক্রেনে কোনো উস্কানি ছাড়া সামরিক আগ্রাসন চালানোর বিষয়ে ব্যাখ্যা চাইতে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অন্তনভকে তলব করা হয়েছে। এদিকে একের পর এক হামলা চালিয়ে বিশ্ব সম্প্রদায়ের নিন্দার মুখেও শান্তি প্রতিষ্ঠায় ক্রেমলিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে ক্রেমলিন। তবে যুদ্ধ বন্ধের চেষ্টার মধ্যে হামলা তীব্র করার বিষয়টি সাংঘর্ষিক কিনা এমন প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দুই পক্ষই হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে তারা এখনও আশাবাদী বলে জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। প্রেসিডেন্ট ট্রাম্প কুককে তার পদ থেকে সরানোর বিষয়ে একটি চিঠি প্রকাশ করেছিলেন। সেটি চ্যালেঞ্জ করেই মামলা করেছেন তিনি। মামলায় কুক যুক্তি দেন যে ট্রাম্প তাকে তার পদ থেকে অপসারণের চেষ্টা করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। 1913 সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে প্রেসিডেন্ট কেবল কারণ অনুযায়ী একজন ফেডারেল রিজার্ভ গভর্নরকে অপসারণ করতে পারেন। ট্রাম্প গত সোমবার ঘোষণা দেন তিনি কুককে বরখাস্ত করবেন। ট্রাম্পের অভিযোগ, ফেডে যোগদানের আগে 2021 সালে মর্টগেজ জালিয়াতি করেছিলেন কুক। তবে অভিযোগটি অস্বীকার করে কুক বলেন, অভিযোগ সত্য হলেও তা তার অপসারণের বৈধ কারণ হতে পারে না। ট্রাম্পের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা ও তার উপর অস্থায়ী স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছেন কুক। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও বিদেশি নাগরিকদের কাজের ভিসা নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের দেয়া গোল্ড কার্ডে আরও বেশি প্রচলনের জন্য গ্রিন কার্ড নীতি আরও কঠোর হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এ নিয়ে উদ্বেগে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি তফাজ্জল লিটন। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড এবং বিদেশি নাগরিকদের কাজ করার H-1B ভিসা ক্যাটাগরিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প প্রশাসনের কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটকিন। যুক্তরাষ্ট্র
পারিবারিক, লটারি, ব্যবসায়িক এবং বিশেষভাবে পারদর্শী পেশাদার ব্যক্তি এবং নিপীড়িত বঞ্চিত আশ্রয়প্রার্থী মানুষকে নানান ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিককে গ্রিন কার্ড প্রদান করে। ট্রাম্প প্রশাসনের এই কড়াকড়ি নীতিতে ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। অনেকটা বিভ্রান্তিতে আছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অভিবাসীরা। আইনজীবীরা মনে করেন পারিবারিক, চাকরি বা লটারির ভিত্তিতে গ্রিন কার্ড দেওয়ার নীতিতে যে পরিবর্তন আসবে তাতে বাংলাদেশিরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না, যদিও ট্রাম্প প্রশাসন মেধাভিত্তিক ব্যবস্থার দিকেও যেতে পারে। ফির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রে, আর পাশাপাশি আপনার কিছু টাইমের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে, যেমন ম্যারেজ বেস যারা অ্যাডজাস্টমেন্ট করে থাকে গ্রিন কার্ডের আবেদন করে থাকে তাদের কেসগুলো এখন ফাস্টার হচ্ছে। প্রতি মাসেই কোনো না কোনো পরিবর্তন আসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেমে। এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে USCIS এর ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিছু চেঞ্জ অবশ্যই আসছে, যেমন এখন লোকাল কংগ্রেসম্যান বা হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়ে দিয়েছে ট্রাম্প যে হোমল্যান্ড সিকিউরিটিতে আর কখনো কংগ্রেসম্যান বা লোকাল কংগ্রেসম্যান বা সেনেটররা আর এটা ব্যাপারে কথা বলতে পারবেন না। অভিবাসন বিষয়ে ভয় না পেয়ে ঠিকঠাক তথ্য দিয়ে পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অভিবাসীরা। তোফাজ্জল লিটন, ৭১, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে না পারলে ভারতের উপর আরোপিত মার্কিন শুল্ক কমাবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, মার্কিন পণ্যের জন্য বাজার খুলতে অনীহা প্রকাশ করছে ভারত। এক্ষেত্রে ভারত যদি না নড়ে, প্রেসিডেন্ট ট্রাম্পও নড়বেন না। কেভিন হাস্ট ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাকে জটিল বলছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর চাপ সৃষ্টি ও শান্তি চুক্তি নিশ্চিত করে কোটি কোটি মানুষের জীবন রক্ষার জন্য চেষ্টা করছে। হাস্ট বলেন, আলোচনার জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন এবং চূড়ান্ত অবস্থানে পৌঁছানোর আগে উত্থান পতন উভয় পক্ষকেই মেনে নিতে হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। অন্যদিকে অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এর মধ্যে ২ জনই শিশু। বৃহস্পতিবার ভোর থেকে এসব মানুষ হতাহত হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, গাজায় রাজধানী নগরী, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ চালানো হয়েছে। এছাড়া সুজাইয়া, জয়তুন এবং সাবরা এলাকায় তীব্র বোমাবর্ষণ চালায় ইসরায়েলি সেনারা। একই দিন গাজায় গত এক সপ্তাহে প্রায় অর্ধেক মানবিক সহায়তা কার্যক্রম ইসরায়েল বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফিন ডুজারিক বৃহস্পতিবার জানান, গাজার ভেতরে মানবিক কার্যক্রম এখনও বিলম্ব ও বাধার সম্মুখীন হচ্ছে। এদিকে ইসরায়েলের গাজা সিটির দখলের পরিকল্পনা ও প্রস্তুতি যুদ্ধে একটি নতুন ও ভয়াবহ ধাপের সূচনা, বলছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সানার বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর হামলা কথা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ইয়েমেনের আত্তার পাহাড়ে অন্তত ১০ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিস্তৃত এই পাহাড়টি সানার শহর থেকে গ্রামাঞ্চলকে বিভক্ত করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাকালে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া প্রায় ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন অথবা মিসাইল ছোড়ে তারা। বৃহস্পতিবারও ইসরায়েলের দিকে অন্তত ২টি ড্রোন পাঠিয়েছিল হুতিরা, যেগুলো ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ড্রোন হামলার পরে ইয়েমেনে হামলা চালানোর খবর নিশ্চিত করেছে IDF। বহিষ্কারের সময়সীমা শেষ হওয়ার আগে সিডনি ত্যাগ করেছেন ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদেকি। বৃহস্পতিবার সিডনি বিমানবন্দরে পৌঁছে অস্ট্রেলিয়ার অভিযোগকে মিথ্যা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন তিনি। এদিকে ক্যানবেরার অভিযোগ, তেহরান, সিডনি ও মেলবোর্ন শহরের ইহুদি বিদ্বেষী হামলার নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার অস্ট্রেলিয়া সাদেগিকে দেশ ছাড়তে ৭২ ঘন্টা সময় দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দেশটি কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। এছাড়া ইরানি রাষ্ট্রদূতের আরও ৩ জন কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনিও আলবানিজ অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের কাছ থেকে সিডনি ও মেলবোর্নের একটি সিগিং এবং রেস্টুরেন্টের হামলার সাথে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের
সংযোগ পান। এরপরই ইরানি রাষ্ট্রদূতকে অস্ট্রেলিয়া ছাড়তে বলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া জানিয়েছে তারা তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারত ও পাকিস্তান। এরই মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যায় 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঋতুষার প্রতিবেদনটি দেখে ফিরছি। মৌসুমি ভারী বৃষ্টিপাত ও বন্যায় দিশেহারা ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবারও ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন শহরে আকস্মিক বন্যা দেখা গেছে। ভয়াবহ এই বন্যার কারণে ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়িঘর এবং বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। আমরা জানি না এখন কোথায় থাকব। আমাদের থাকার জন্য একটা ঘর দরকার। আমাদের কোনো তাঁবুও নেই। বন্যা থেকে বাঁচতে আমরা এখন অন্য মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছি। বন্যার কারণে ভারতের তাউই, চেনাব, ঝিলাম ও বসন্ত নদীর পানি উপচে পড়েছে। ফলে বেশ কিছু নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়া ভারত শাসিত কাশ্মীরের জম্মু শহরে তাউই নদীর পানি বাঁধ ভেঙে ঢুকে পড়েছে। এতে ভেসে গেছে এলাকাটির বহু দোকানপাট ও যানবাহন। বন্যার কারণে ব্রিজের কাছে প্রায় 35টি ঘর ভেসে গেছে। ভেসে গেছে দোকানপাটও। চোখের সামনেই 6টি দোকান ভেসে গেছে। এছাড়া সেতুর কাছে থাকা অনেক গাড়ি ভেসে গেছে। হঠাৎ করেই বন্যার পানি শহরে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত এলাকা থেকে মানুষ ও পশু উদ্ধারে কাজ করে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার কারণে পাকিস্তানের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন 1,67,000 ছাড়িয়ে গেছে। শতদ্রু নদীতে তীব্র বন্যা দেখা দিয়েছে। আমরা এর কাছাকাছি জায়গা থেকেই 1200 মানুষকে সরিয়ে নিয়েছি। সকাল থেকে এখন পর্যন্ত 300 প্রাণী উদ্ধার করেছি। এদিকে ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে এর তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের অভিযোগ, নয়াদিল্লি হঠাৎ করে ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে পানি ছেড়ে দিয়েছে। ঋতু সাহা, 71।